কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব সার্ভার সাইড রেন্ডারিং, ক্লায়েন্ট সাইড রেন্ডারিং। অনেক শুনছেন আমার ভিডিওতে এতদিন, যেটাকে আমরা বলি এসএসআর, সিএসআর, এসএসজি, আইএসআর। তো এসএসআর মানে হচ্ছে সার্ভার সাইড রেন্ডারিং, সিএসআর মানে হচ্ছে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং, এসএসজি মানে হচ্ছে স্ট্যাটিক সাইট জেনারেশন, আর আইএসআর মানে হচ্ছে ইনক্রিমেন্টাল স্ট্যাটিক রিজেনারেশন। তো এই ৪টা জিনিস আপনারা খুব বেশি শুনছেন, সার্ভার সাইড রেন্ডারিং আর হচ্ছে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং, এই দুইটা খুব বেশি শুনছেন। বাট এসএসজি আর আইএসআর এটা একটু কম শুনছেন। তো এই ৪টা টপিক নিয়ে আলোচনা করব। ফার্স্টের দিকে হচ্ছে আমরা থিওরি নিয়ে আলোচনা করব, দেন আমরা কোডে দেখব। তো কোডে দেখাটা অতটা ইম্পর্টেন্ট না, বাট আপনাদের আগ্রহটা তৈরি করা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ এই কোড আপনারা এখন বুঝবেন না, কারণ আমি হচ্ছে এগুলো নিয়ে ডিটেলস কোনো আলোচনা করে নাই। ইভেন লাস্ট ক্লাসেও আমি যে কোডগুলো দেখাইছি এগুলো জাস্ট আপনাদের কনসেপ্ট জেনারেশনের জন্য, যে কিভাবে কাজ করে সিস্টেমটা, কিভাবে বিল্ড হয়েছে, সিস্টেমগুলো কিভাবে কাজ করে, এটা বোঝানোই হচ্ছে উদ্দেশ্য। কোডিংটা এখন পর্যন্ত আপনাদের অতটা ইম্পর্টেন্ট না। কনসেপ্টগুলি যখন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, দেন আমরা হচ্ছে কোডের ভিতরে মুভ করব, মানে কোড লার্নিং শুরু করব তখন থেকে। এখন আপনাদের কনসেপ্টটা বুঝতে হবে যে ফ্রেমওয়ার্কটা কিভাবে কাজ করে। এই জিনিসগুলো আপনি যতক্ষণ না জানবেন ততক্ষণ হচ্ছে আপনি ধোঁয়াশার ভিতরে থাকবেন। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, বেশ কিছুদিন ভিডিও না দেওয়ার কারণে আমাদের চ্যানেলের রিচ অনেক কমে গিয়েছে। আপনার একটি লাইক, একটি মন্তব্য ও শেয়ার আমাদের চ্যানেলকে আবারও এগিয়ে নিতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুন। ফার্স্টে আমরা শুরু করি হচ্ছে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং। ক্লায়েন্ট সাইড রেন্ডারিংটা আসলে কি? দেখেন, কাজ হয় দুই ভাবে। একটা হচ্ছে, মানে ক্লায়েন্ট বলতে আমরা এখানে বোঝাচ্ছি কিন্তু ব্রাউজারকে, আর সার্ভার তো জানেনই, সার্ভার যেখানে আমাদের কোডগুলি থাকে ব্রাউজারতে। তো ব্রাউজার ক্লায়েন্ট সাইডে যেটা হয়, ব্রাউজারের ভিতরে কি আসে, একটা HTML ফাইল আসে, আর একটা হচ্ছে অনেক বড় জাভাস্ক্রিপ্ট ফাইল আসে, ব্রাউজারে আসে। আসার পরে যদি কোনো এপিআই কল থাকে তাহলে সে এপিআই কল দেয়, এপিআই কল দিয়ে ডাটা নিয়ে আসে, নিয়ে এসে সে হচ্ছে ব্রাউজারের ভিতরেই আপনার ফুল ওয়েব পেজটাকে রেন্ডার করে, রেন্ডার করে ডমের ভিতরে পুশ করে দেয়। ডমের ভিতরে পুশ করে দিলেই আমরা ব্রাউজারের ভিতরে জিনিসটা দেখতে পাই, যা ডিজাইন আছে, যা ডাটা আছে, কিছু সব কিছু দেখতে পাই। তো এখানে দেখেন ডেটা আলাদা আসতেছে এবং আমাদের ডিজাইন আলাদা আসতেছে। এখানে HTML ফাইল, যেটা HTML ফাইলের ভিতরে নর্মালি একটা জাস্ট আইডি, বডি, ট্যাগ, এগুলো সব থাকে। আর বডির ভিতরে থাকে হচ্ছে শুধু একটা ডিভ, ওটার একটা আইডি থাকে, লাইক রুট, বাই ডিফল্ট রুট থাকে, আমরা চাইলে ওটাকে চেঞ্জ করতে পারি, বাট নর্মালি চেঞ্জ করি না। তো এভাবে কাজ করা। তো এটা সুবিধা কি দেখেন, যদি ক্লায়েন্ট সাইড হয়, ক্লায়েন্ট সাইড হলে সুবিধাটা হচ্ছে প্রথম যে লোড হবে আমার ওয়েব পেজটা, লোড হওয়ার পরে পরের পেজগুলো খুব দ্রুত নেভিগেট হবে। কেন? কারণ হচ্ছে দেখেন, ও হচ্ছে আমার প্রজেক্টে যা কোড আছে, কম্পাইল হয়ে আছে, ওই কম্পাইলের জেএস ফাইলটা আমাদের নিয়ে আসে, যেটাকে হচ্ছে বান্ডেল জেএস বলে। তো বান্ডেল জেএসটা চলে আসতেছে ফুল প্রজেক্টের। আমি যেই পেজ লোড দিছি শুধু ওই পেজ না, ফুল প্রজেক্টে যা যা আমি জেএস কোড লিখছি, HTML কোড লিখছি, CSS লিখছি, সব কিছু চলে আসে। আচ্ছা, আসার পরে যেই পেজে আমি আসি ওই পেজের ডাটাটা ফেচ করে। আমি অন্য নতুন পেজে গেলে তখন হচ্ছে ওই নতুন পেজে আবার শুধু ডাটাটা ফেচ করে, ডাটা ফেচ করে সে হচ্ছে আবার রিজেনারেট করে। তো সার্ভারের সাথে তার, মানে ফ্রন্ট এন্ডের যে সার্ভার, HTML, CSS, JS যেখানে আছে, ও ওই সার্ভারের সাথে কোনো কানেক্ট করে না। সে শুধু এপিআই ডেটা যদি থাকে, ওই এপিআই সার্ভার থেকে শুধুমাত্র ডেটাটা নিয়ে আসে। তো সুবিধা কি? সুবিধা হচ্ছে ফাস্ট কাজ করে, প্রথম লোডটা ধীর হয়, বাট এরপরে খুব দ্রুত কাজ করে, কারণ সার্ভারের সাথে তার কোনো কমিউনিকেট করতে হয় না ডিজাইন রিলেটেড কোনো ব্যাপারে, শুধু ডাটার জন্য সে সার্ভারের সাথে কমিউনিকেট করে। তো এতে আরও উপকার আছে, যেহেতু সার্ভারের সাথে কমিউনিকেট খুব কম করে, তাহলে সার্ভারের চাপ অনেক কম, অর্থাৎ আমরা লো এন্ড সার্ভার থেকে প্রজেক্টটা রান করতে পারবো। আচ্ছা, আর ম্যাক্সিমাম কাজটাই করে হচ্ছে ব্রাউজারে, অর্থাৎ যে ইউজ করতেছে আপনার ওয়েবসাইটটা তার পিছতে ম্যাক্সিমাম কাজটা হচ্ছে। তো এটা হচ্ছে মনে করেন খুব কমপ্লেক্স যদি হয়, মানে কমপ্লেক্স ইন্টারফেস হয়,
অথবা ইউজারের যে এক্সপিরিয়েন্স এটাও একটু বেটার হয়। এরপরে হচ্ছে আপনার ইন্টারেক্টিভিটি, মানে ইউজার যে কমিউনিকেট করতে পারে। আচ্ছা, একটা লিমিটেশন থাকে আমাদের সার্ভার সাইডে আমরা হচ্ছে ইউজার ইন্টারাকশন করতে পারি না। ইউজার ইন্টারাকশন কিরকম, যেমন অন ক্লিক ইভেন্টটা ধরতে পারবো না আমরা, অন ইনপুট ইভেন্ট ধরতে পারবো না, অন এরর ধরতে পারবো না আমরা। তো এরকম কিছু লিমিটেশন থাকে, যে লিমিটেশনটা ক্লায়েন্ট সাইডের নাই। ক্লায়েন্ট সাইডে আপনি জেএস এর যে কোনো কোড লিখতে পারবেন, যে কোনো ইভেন্ট ফায়ার করতে পারবেন। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের সুবিধাগুলি। এখন অসুবিধা কেন? অসুবিধা তো অবশ্যই আছে। অসুবিধা যদি না থাকতো তাহলে হচ্ছে নেক্সট তো আসতো না, মানে সার্ভার সাইডে আসতো না। আচ্ছা, অসুবিধা কি? অসুবিধা হচ্ছে ফার্স্ট যে লোডটা এটা হচ্ছে স্লো হয়। এটা স্লো হওয়ার কারণে আমাদের হচ্ছে এফসিপি, এলসিপি এই টার্মগুলো আপনাদের মনে রাখতে হবে। এগুলো খুব ইম্পর্ট্যান্ট জিনিস। আপনি যখন ফ্রন্ট এন্ডে কাজ করবেন, ফ্রন্ট এন্ড মানে কিন্তু এসইও, ইউজার ইন্টারফেস, ইউজার এক্সপিরিয়েন্স, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু ডিপেন্ড করে, মানে সবকিছু ইম্পর্টেন্ট যখন আপনি ফ্রন্ট এন্ডে কাজ করতেছেন। তো এফসিপিটা কি? এফসিপি মানে হচ্ছে ফার্স্ট কন্টেন্টফুল পেইন্ট। এই ফার্স্ট কন্টেন্টফুল পেইন্ট মানে হচ্ছে যে আপনার ফার্স্টেই যে ডেটাগুলো আসতেছে আপনার সাইডে, এইটা কত বড়, এটা হচ্ছে ফার্স্ট কন্টেন্টফুল পেইন্ট। আর এলসিপি যেটা, এটা হচ্ছে লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট। কত বেশিতে, মানে বেশি টাইম লাগছে এটা লোড হইতে। এগুলো গুগল র্যাঙ্কিংয়ে, এসইওর ক্ষেত্রে খুবই প্রবলেম করে, যেহেতু আমাদের ক্লায়েন্ট সাইডে সব কিছু ফাস্ট লোডে চলে আসে। সো আপনার এফসিপি ইস্যু হওয়ার চান্স অনেক বেশি থাকে, এলসিপি ইস্যু হওয়ার চান্স অনেক বেশি থাকে। এবার হচ্ছে এসইওতে একটা প্রবলেম হয়। এসইওতে কি প্রবলেম হয়? ক্লায়েন্ট সাইডে যখন আমরা কোড রেন্ডার করি তখন সেটা সোর্স কোডের ভিতরে থাকে না। আমি একটু পরে আপনাদের দেখাবো। আমি থিওরিটা শেষ করে আমি কোডে দেখাই দিব সবই। আচ্ছা, এসইওর ক্ষেত্রে যেটা হয়, এসইও যে হয়, এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এ কিভাবে বুঝে, সার্চ ইঞ্জিনগুলি কিভাবে বুঝে যে আপনার সাইটটা ওয়েল অপটিমাইজড? ও বুঝে হচ্ছে ও কিছু ক্রাউলার পাঠায়, বা সার্চ ইঞ্জিন বট বলতে পারেন। ও আপনার ওয়েবসাইটে কিছু বট পাঠায় দেয়। ও কি করে? ও হচ্ছে আপনার পুরো সাইটটা ব্রাউজ করে ও আপনার ডেটা নিয়ে যায়। এখন আমি যখন বললাম যে ক্লায়েন্ট সাইডে এসে ডেটা রেন্ডার হচ্ছে, তার মানে ওইটা কিন্তু এইচটিএমএল এর ভিতরে নাই। আপনার সোর্স কোডের ভিতরে ডেটাগুলি নাই, টোটালি ব্ল্যাঙ্ক। ডেটা রেন্ডার হচ্ছে ডমের ভিতরে। এখন বট তো ব্রাউজার নিয়ে আসে না, বট আসে আপনার কোড নেওয়ার জন্য, ডেটা নেওয়ার জন্য। তো ডেটা আপনার যেহেতু আগে থেকে রেন্ডার করা থাকে না, দ্যাটস ওয়াই সে হচ্ছে ডেটা পায় না, সার্চ ইঞ্জিনগুলি কোনো ডেটা পায় না। না পাওয়ার কারণে আমরা খুব চ্যালেঞ্জ ফেস করি ক্লায়েন্ট সাইডে এসিওর জন্য। এটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। এবার আসি হচ্ছে আমরা সার্ভার সাইড রেন্ডারিং। তো সার্ভার সাইড রেন্ডারিংটা কিভাবে কাজ করে? সার্ভার সাইড রেন্ডারিং কাজ করবে হচ্ছে, আপনি যখন ইউজার আসছে, ইউজার এসে কোনো একটা পেজের জন্য রিকোয়েস্ট দিছে, ওই রিকোয়েস্টটা সার্ভারে যাবে। সার্ভারে গিয়ে ওই পেজের যতটুকু জেএস আছে, ওই পেজের যতটুকু এসটিএমএল আছে, ওইটুকু আলাদা হবে। আলাদা হয়ে এরপরে হচ্ছে যদি এপিআই ডাটা থাকে, মানে কোনো ডেটা ফেচ করতে হয়, দেন সে হচ্ছে এপিআই ডাটাটা ফেচ করবে। ফেচ করে পুরো এইচটিএমএল পেজটাকে সে সার্ভারেই প্রসেস করবে। দেখেন, আপনি এখন পর্যন্ত কিন্তু আমি সার্ভারে আছি, ব্রাউজারে আসিনি। ব্রাউজার থেকে রিকোয়েস্ট নিচ্ছি, নিয়ে সে এইচটিএমএল দিছে, আপনাকে জেএস দিছে, সিএসএস দিছে, দেন হচ্ছে এপিআই থেকে ডেটা আসছে, আসার পরে সে পুরো পেজটাকে ওইখানেই রেন্ডার করতেছে, সুন্দর করে রেন্ডার করে দিল সার্ভার। রেন্ডার হওয়ার পরে ব্রাউজারে আসবে শুধু এইচটিএমএল, ঠিক আছে? রেন্ডার ডাটা আসবে। আমাদের পিএইচপি যেভাবে কাজ করে, পিএইচপিতে কিন্তু আমরা কোড দেখতে পাই না, ও সার্ভার থেকেই সব কিছু রেডি হয়ে ব্রাউজারে আসে। তো এতে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে প্রথম লোড, ইনিশিয়াল লোড যেটা ফাস্ট, মানে আমরা যেটা একটু আগে আলোচনা করছি যে এফসিপি, এলসিপি, এটা খুব ফাস্ট হয়, ঠিক আছে? খুব দ্রুত, কারণ সার্ভার সব রেডি করে দিচ্ছে, ব্রাউজারের উপরে কোনো প্রেশার নাই। তো এটা হওয়ার কারণে কি হয়, যে যখনই আপনার ওয়েব পেজ যেটা আছে ওই পেজে কেউ, মানে বট ঢুকে, বট ঢুকলে কি ডাটাগুলো সব পেয়ে যাচ্ছে, যে আপনার ডাটা সব রেন্ডার করাই আছে এইচটিএমএল এ। তো সে হচ্ছে সব সময়, মানে এসইওর জন্য এটা খুব বেস্ট একটা ওয়ে। তো এসইওর জন্য আমাদের কোনো চ্যালেঞ্জ ফেস করতে হয় না এখানে।
এরপর আরেকটা সুবিধা হচ্ছে সবসময় আপ টু ডেট ডেটা থাকে, যেহেতু সার্ভার প্রতিটা রিকোয়েস্ট হ্যান্ডেল করে, সার্ভারই ডেটা নিয়ে লেটেস্ট কন্টেন্টগুলি নিয়ে আপনাকে ফুল HTML-টা প্রোভাইড করতেছে। সবসময় ডেটাটা আপ টু ডেট রাখা যায়। আচ্ছা, এর কিছু অসুবিধা আছে। অসুবিধা কি? প্রথম অসুবিধাটাই হচ্ছে আপনার সার্ভার ভালো লাগবে। কেন ভালো লাগবে? ক্লায়েন্ট সাইড যখন হচ্ছে তখন প্রেশারটা যাচ্ছে ইউজারের পিসিতে, ইউজারের ব্রাউজার। আর যখন হচ্ছে সার্ভার সাইড রেন্ডারিং হচ্ছে তখন সব কাজ কিন্তু হচ্ছে সার্ভারে। অর্থাৎ 1000 জন ইউজার যদি ঢুকে 1000 জনের জন্য কিন্তু সে রেডি করে দিচ্ছে ফাইল, তো প্রতিবার সে জেনারেট করে করে দিচ্ছে। তো এটার জন্য সার্ভারের উপর বেশি চাপ পড়ে, আপনার সার্ভার কনফিগারেশন ভালো হইতে হবে। এরপরে একটা সমস্যা হইতে পারে, সেটা হচ্ছে TTFB, টাইম টু ফাস্ট বাইট। আচ্ছা, এটা কি জিনিস? এটা হচ্ছে সার্ভার থেকে, মানে যেহেতু সব কিছু সার্ভারেই রেডি হচ্ছে, তো আপনার সার্ভার কনফিগারেশন যদি একটু কম হয় তাহলে হচ্ছে ইউজার একটা লোডিং টাইম খাবে, যে আমি সার্ভারে রিকোয়েস্ট পাঠাইছি, আসতে একটু টাইম লাগতেছে সার্ভার থেকে। তো এইখানে হচ্ছে TTFB বা ফাস্ট, মানে টাইম টু ফাস্ট বাইট। এই টাইম টু ফাস্ট বাইটের মজা কি দেখেন, মানে এগুলো খুব ফানি টাইপের টার্ম আর কি। অর্থাৎ আপনি ফার্স্ট যে মুখে লোকমাটা নিবেন, এই ফার্স্ট লোকমাটা নিতে আপনার টাইম লাগবে আর কি, ব্যাপারটা এরকম। তো এটা আমি হচ্ছে মনে হয় দেখাইতে পারি আপনাদের। আমরা একটা সাইট দেখছিলাম, সলফা ফার্নিচার, solfafurniture.com। দেখেন না সাইটগুলো কত ফাস্ট, লোড দেওয়ার সাথে সাথে চলে আসতেছে। এবার দেখেন আমি হচ্ছে একটা প্রোডাক্টের ভিতরে যাই, দেখেন এই যে লোডটা আসতেছে, এই লোডটা কেন হচ্ছে? এই লোডটা হচ্ছে সার্ভার এই ডেটাগুলোকে প্রিপেয়ার করতেছিল। আমি আরেকটা পেজে যাই, দেখেন বসে আছে, এইটা ইরর আছে। আচ্ছা, এটা ইররটা দেখতে হবে কেন ইরর। অন্য একটা প্রোডাক্টে যাই, দেখেন লোডটা নিচ্ছে, এই লোডটা হচ্ছে সার্ভারের কনফিগারেশন এটা অতটা ভালো না, দ্যাটস ওয়াই সে রেন্ডার হইতে টাইম নিচ্ছে। সার্ভার কনফিগারেশন ভালো হইলে আর নিত। আর এখানে এপিআইটাও অতটা অপটিমাইজ না, আপ টু দ্য মার্ক অপটিমাইজ না, এর জন্য একটু টাইম নিচ্ছে। তো এরকম হচ্ছে রেন্ডার টাইম বেশি হতে পারে, অর্থাৎ আপনার খাইতে মানে ফার্স্ট লুকটা আসতে একটু টাইম লাগতে পারে। এরপরে কি হয়? এরপরে হচ্ছে আমি যে এই নেভিগেট করতেছি, প্রত্যেকটা নেভিগেশনে একটু টাইম যাবে, কারণ প্রতিবার সে সার্ভারের সাথে কমিউনিকেট করে আসবে। যদিও পেজ কিন্তু রিলোড হয় না, দেখেন পেজ কিন্তু আমার রিলোড হচ্ছে না কোথাও, আমি যেখানেই যাই না কেন পেজ আমার রিলোড হচ্ছে না, বাট লোডিং টাইমটা যাচ্ছে। এরপর আসি হচ্ছে আমরা নেক্সট.js, খুবই পাওয়ারফুল একটা ফ্রেমওয়ার্ক। এখানে যেটা হয় শুধু SSR বা CSRই না, এখানে হচ্ছে ইনক্রিমেন্টাল স্ট্যাটিক জেনারেশন আছে একটা, আর একটা হচ্ছে স্ট্যাটিক সাইট জেনারেশন। তো স্ট্যাটিক সাইট জেনারেশনটা কি? দেখেন এসএসজির ক্ষেত্রে যেটা হয়, ও পুরো HTML-টা রেডি করে সার্ভারে রেখে দেয়, রিয়েল টাইমে ও রেন্ডার হয় না, একবার রেন্ডার হয়। আমরা যখন বিল্ড করি, বিল্ডের সময় সে হচ্ছে একটা পেজ সে রেন্ডার করে অ্যাজ এ HTML ফরম্যাট দিয়ে রাখবে। যেমন মনে করেন, আমি একটা এক্সাম্পল দিই, এখানে আমি আসছে টার্মস অ্যান্ড কন্ডিশনে আসলাম। এই টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা দেখেন কোনো ইউজার ইন্টারেক্টিভিটি নাই, এটা নর্মালি কোনো চেঞ্জ হয় না। তো সে কি করবে, আমি যদি এটাকে স্ট্যাটিক জেনারেশন করে দিই, স্ট্যাটিক সাইট জেনারেশন করে রাখি, তাহলে কি হবে, এইটা HTML অ্যাজ এ HTML সার্ভারে রয়ে গেছে। আমি যখন এই ইউআরএলটায় বা এই রাউটে আমি হিট করব, তখন সে শুধু HTML-টাই রিটার্ন করে দিবে, ওর আর কোনো কাজ নেই। তো দেখেন এখানে টেক্সট যেগুলো আছে, টেক্সটগুলো কিন্তু ইনস্ট্যান্ট, ক্লিক করার সাথে সাথে চলে আসতেছে, কোনো লোডিং নেই। কেন লোডিং নেই? কারণ ওর ডাটা নিয়ে কোনো প্যারা নেই। দেখেন প্রাইভেসি পলিসি, এ হচ্ছে এই পেজটা আমরা স্ট্যাটিক সাইট জেনারেশন করে রাখছি, এখানে কোনো চেঞ্জ হবে না, কোনো ডেটার চেঞ্জেস নাই। সো প্লেন HTML হিসেবে রেন্ডার হয়ে থাকুক। বাট যখন আমরা হোম পেজে আসতেছি, হোম পেজটা কিন্তু আমি SSG করতে পারবো না। কেন করতে পারবো না? কারণ হচ্ছে ব্যাকএন্ড থেকে তো সেখানে প্রোডাক্ট চেঞ্জ করবে, প্রোডাক্টের প্রাইস চেঞ্জ করবে। তো এটা যদি আমি স্ট্যাটিক HTML জেনারেট করে রেখে দেই, তাহলে তো এইগুলো চেঞ্জ হবে না যখন ইউজার চেঞ্জ করবে, মানে ব্যাকএন্ড থেকে এটা যখন চেঞ্জ করে দেবে, চেঞ্জ হবে না ফ্রন্ট এন্ডে। তো তখন একটা ডাটার মিসম্যাচ হয়ে যাবে। তো যার জন্য এই পেজটা আমি চাইলেও SSG করতে পারবো না। এখন কথা হচ্ছে, মনে করেন আমি একটা ক্যাটাগরিতে যাই, মনে হচ্ছে আউটডোর চেয়ার আছে, দেখেন এখানে এখন প্রোডাক্ট আছে 5টা। তো আমি হচ্ছে সার্ভার সাইড রেন্ডার করে রেখে দিয়েছি, 5টা সাইড আছে।
5টার জন্য সে হচ্ছে প্রিপেয়ার করবে, বাট আরেকটা প্রোডাক্ট যখন আপলোড দিবে তখনও তো এই 5টা ডেটাই আসবে, আমার তো বাকি আরেকটা ডেটা আসবে না। এটা ব্লগ পোস্টের ক্ষেত্রে হতে পারে, প্রোডাক্টের ক্ষেত্রে হতে পারে, অনেক ক্ষেত্রেই হতে পারে যে ডেটা আপডেট হচ্ছে নতুন করে প্রতিনিয়ত, এক্সিস্টিং ডাটা না, নতুন করে ডাটা অ্যাড হচ্ছে। তো তখন হয় হচ্ছে আইএসআর, মানে ইনক্রিমেন্টাল সার্ভার সাইড রেন্ডারিং। তো তখন লাগে হচ্ছে আমাদের আইএসআর, ইনক্রিমেন্টাল স্ট্যাটিক জেনারেশন। তো এ কি করে, ও হচ্ছে একটা টাইম সেট করে দেওয়া যায়, 1 ঘন্টা, 5 ঘন্টা, 1 দিন, 5 দিন, এরকম টাইম দিয়ে দিতে পারি আমরা। টাইম দিলে কি করবো, ওই টাইম পর পর সে হচ্ছে এপিআই ডাটা ফেচ করবে, ফেচ করে দেখবে যে নতুন ডাটা আসছে কিনা। যদি নতুন নতুন ডাটা থাকে, ওই নতুন ডাটাগুলোর জন্য সে এস্টিমেল রেন্ডার করে রেখে দিবে। তো আমরা হচ্ছে 4টা জিনিস শিখলাম। এক হচ্ছে সার্ভার সাইড রেন্ডারিং, ক্লায়েন্ট সাইড রেন্ডারিং, স্ট্যাটিক সাইড জেনারেশন, আর ইনক্রিমেন্টাল স্ট্যাটিক রিজেনারেশন। তো এবার হচ্ছে আমি একটু রিয়েল এক্সাম্পল দিয়ে দেখাই আপনাদের কিভাবে এক্সাম্পল দিতে পারি। দেখেন, আমাদের এইখানে যে স্লাগের ডিটেলস পেজটা আছে, স্লাগের, আচ্ছা স্লাগের ডিটেলস না, আমরা হচ্ছে এই ব্লকটায় আসি। এই ব্লকটা আছে, এই ব্লককে আমি একটু যাই, আমরা হচ্ছে স্ল্যাশ ব্লকস, নাকি ব্লক ছিল, সরি, আরে আচ্ছা ব্লক চলে আসছে। আমি দেখবো হচ্ছে এই ডেটাগুলি আমার সোর্সে আছে কিনা। তো আমি কন্ট্রোল ইউ দিই, কন্ট্রোল ইউ দিলে যে দেখাই যাচ্ছে এখানে ডেটাগুলো আছে, সব ডেটা আছে, দেখছেন। তো আমি যদি এখান থেকে কপি করেও একটু দেখার ট্রাই করি, মনে করেন হচ্ছে আমি ফার্স্ট এডটাই কপি করে নিয়ে যাই, একটু নিয়ে এখানে একটু সার্চ দিই। আল্লাহ অনেক বড়, ওই জন্য সার্চ করে পাচ্ছে না, বাট আলটিমেটলি ডেটাটা কিন্তু এই আছে। আমি হচ্ছে যে র্যাপ করে দিই, শিট, আচ্ছা ডাটাটা র্যাপ করে দেই অ্যান্ড হচ্ছে আমি সার্চ দিলাম, এই যে দেখেন এখানে S2 এর ভিতরে আমার HTML গুলো সব আছে, আমি সবকিছু দেখতে পাচ্ছি। এবার আমি আর একটু পেজ নেই, আমি বলি হচ্ছে ওটাও ব্লগই বলি, ডিরেক্টরি আমি বলি হচ্ছে ব্লগ ক্লায়েন্ট, CLI ক্লায়েন্ট সাইট, ব্লগ ক্লায়েন্ট সাইট। এর ভিতরে আমি হচ্ছে একটা পেজ নিব, নিউ পেজ, আরএসসি দিলে আমার একটা জেনারেট হয়ে যাবে, আমি বলি হচ্ছে ব্লগ ক্লায়েন্ট সাইট। আচ্ছা, তো আমি কি করব, ডিজাইন পুরাটাই নিয়ে যাবো এখান থেকে, ডিজাইন নিয়ে আমাদের কোনো ইস্যু নাই। সো আমি কপি করে নিলাম অ্যান্ড এখানে পেস্ট করে দিলাম, ওকে। দেন হচ্ছে আমি এই এপিআইটা নিব, যে এপিআই এটা নিব। সো আমাদের এখানে ভেরিয়েবল নেম কিটা হচ্ছে ব্লকস। সো ব্লকস হলে আমি এখানে একটা কনস্ট্যান্ট নেই, ইউজ স্টেট কনস্ট BLOGS ব্লকস সেট ব্লকস, এটা হচ্ছে ইউজ স্টেট, রিয়েক্ট ডট ইউজ স্টেট লাগে না, ইউজ স্টেট ইম্পোর্ট করলে হয়ে যায়। ইউজ স্টেট ব্ল্যাঙ্ক আছে, নাইস। এরপরে হচ্ছে আমি একটা ফাংশন লিখব, const get ব্লকস বা যা কিছুই বলেন, এখানে অ্যাসিং ফাংশন, অটো কমপ্লিট হয়, অটো কমপ্লিট আমার লাগবে না, অটো কমপ্লিট হলে আপনাদের বুঝতে সমস্যা হবে। আচ্ছা, আমি একটা ফাংশন তৈরি করলাম, এই ফাংশনের ভিতরে হচ্ছে আমি এক্সিস্টটা নিব, এক্সিস্ট ডট গেট, এর ভিতরে হচ্ছে ইউআরএল ডট দেন রেস। আচ্ছা, আমি ক্যাচটা এখন আর ইউজ করলাম না, আপাতত ক্যাচ আমার ক্যাচ কোথাও লাগবে না। দেন রেস, দেন হচ্ছে রেস ডট ডেটা সেট ব্লকস, এর ভিতরে দিয়ে দিলাম। আচ্ছা, এখন এটা কাজ করবে না, আমরা একটু যাই, আমাদের এটার নাম কি হচ্ছে ব্লকস হাইফেন ক্লায়েন্ট হাইফেন সাইট, ব্লগ হাইফেন CLINT ক্লায়েন্ট হাইফেন সাইট। আচ্ছা, ইউজ স্টেট এখানে বলতেছে একটা ইরর, কি বলতেছে দেখেন, ইররটা ইম্পর্টেন্ট।
You are implementing a component that needs use state. This React hook only works in client component. By default, next হচ্ছে সার্ভার সাইড কম্পোনেন্ট, তো আপনাকে সার্ভার সাইড বলতে হয় না। বাট যখনই আপনি ক্লায়েন্ট সাইডের লাইক হচ্ছে ইউজ স্টেট, ইউজ হুক, ইউজ ইফেক্ট, এই ধরনের যে ইউজ নামে যতগুলো আছে, ইউজ প্যারামস, ইউজ সার্চ, এইরকম ইউজ যেগুলো আছে, প্লাস হচ্ছে অন ক্লিক, অন ইনপুট, অন হোভার, এই জিনিসগুলি যখনই আপনি ইউজ করবেন ওই কম্পোনেন্টটা বা ওই পেজটা হয়ে যাবে ক্লায়েন্ট সাইড। আর ক্লায়েন্ট সাইডের জন্য আপনাকে অবশ্যই এখানে ইউজ ক্লায়েন্ট লিখতে হবে। ইউজ একদম পেজের টপে ইউজ ক্লায়েন্ট এটা লিখলে আমার এররটা চলে যাবে। দেখেন ব্লক লিস্ট আছে অ্যান্ড কোনো ডেটা আসে নাই। কেন ডেটা আসে নাই? দেখেন এটা ফাংশনটা লিখছি, ফাংশনটা কল করি নাই। ফাংশন কল করবো কিভাবে? ফাংশন কল করতে হবে ইউজ ইফেক্ট দিয়ে। ইউজ ইফেক্ট মানে সব অটো কমপ্লিট হয়ে যায়, অটো কমপ্লিট লাগবে না। ইউজ ইফেক্ট এটাকে ইম্পোর্ট করতে হবে। আমি হচ্ছে রিয়াক্ট থেকে ইউজ ইফেক্টটা ইম্পোর্ট করে নিলাম অ্যান্ড দেন এর ভিতরে হচ্ছে গেট ব্লকসটা বলে দিব। গেট ব্লকস যদি বলে দেয় তারপরে আরো একটু কাজ আছে আমাদের এখানে। ইউজ ইফেক্টের একটা ডিপেন্ডেন্সি থাকে এই যে এখানে, তো আমাদের কোনো ডিপেন্ডেন্সি নাই, এই জন্য আমি ব্ল্যাঙ্ক দিয়ে দিলাম। বা কোনো ডিপেন্ডেন্সি থাকলে এগুলো ডিটেলস আলোচনা করবো পরবর্তীতে। এটা হচ্ছে ডিপেন্ডেন্সিটা দিতে হবে, এটা যদি না দেন আপনি তাহলে এ হচ্ছে ইনফিনিট লুপ হয়ে যাবে, অনেক মুশকিল হয়ে যাবে তখন। দেখেন ডেটা চলে আসছে, এটা ডেটা কিন্তু চলে আসছে। এবার আমি একটু কন্ট্রোল ইউ দিই। আচ্ছা এখানে দেখেন জাভা স্ক্রিপ্ট আছে, দ্যাটস নাইস, বাট আপনার কোনো ডেটা এখানে নাই, এগুলো সব জেএস। আমি একটু সার্চ দিয়ে আগের মতো আবার একটু সার্চ দিয়ে খোঁজার ট্রাই করি যে আদৌ আছে কিনা, এটাই সার্চ দিয়ে নিই। দেখেন নাই, বোঝাই যাচ্ছে যে এটা আর হচ্ছে আমাদের আগের যেটা ছিল। আমি একটু ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করা হচ্ছে ব্লক। দেখছেন দুটোর ভিতরে ডিফারেন্স? দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে ডেটা আছে, এই যে ডেটা আছে কতগুলো, যতগুলা ডেটা আছে সব এখানে রেন্ডার হওয়া আছে। এই নিচের গুলো কমন, এগুলি হচ্ছে জেএস এর কিছু জেসন টেসন গুলি রেন্ডার হয়ে থাকে, বাট আমাদের ডেটা সবগুলো এখানে আছে। এই যে HTML ফরম্যাট আছে, কিন্তু HTML ফরম্যাটেই আছে, যে একদম যেভাবে থাকার কথা। এই ডমের ভিতরে যেভাবে আছে, এই যে ডমের ভিতরে যেভাবে আছে সোর্স কোডে ওইভাবেই আছে, বাট এইখানে ডমের ভিতরে কিন্তু ঠিকই আছে। এই যে এটা তো ডমের ভিতরে এই যে দেখেন সব কিছু আছে, এই যে সব কিছু আছে, কার্ড হেডার, কার্ডের ডেটা, এই যে সব আছে, বাট এখানে নাই, সোর্স করে নাই। যখন আপনার সাইডে কোনো সার্চ ইঞ্জিনের বট আসবে তখন এসে সে কি করবে, এইটা পাবে, মেইনলি এই সোর্স ফাইলটা পায়। ডম তো পায় না, কারণ ও তো ব্রাউজার নিয়ে আসে না, ডম পায় না সে। তো এখানে কোনো ডাটা নেই, তো গুগল মনে করবে আপনার পেজে কোনো ডাটা নেই, সে ওইভাবেই চলে যাবে। আর যখন আপনার এই সার্ভার সাইড আছে, সার্ভার সাইডে সে কি করবে, ডেটা পাইছে, তার মানে সে ডাটা নিয়ে যাবে, অর্থাৎ আপনার সাইডে যে ডেটা আছে সেই ডাটাগুলি সব সে নিয়ে যাবে। তো এই হচ্ছে আসলে সার্ভার সাইড আর ক্লায়েন্ট সাইডের ভিতরে মেইন ডিফারেন্স। আর বাকি যে দুইটা, এই দুইটা আমরা আপাতত জাস্ট কনসেপ্ট জেনে রাখলাম, এটা পরবর্তীতে অ্যাডভান্স লেভেল, একদম এইগুলি যখন শেষ হয়ে যাবে, আমরা নেক্সট প্রায় শেষের পর্যায়ে চলে যাব, তখন হচ্ছে এইগুলো আমরা দেখব, কারণ ওটা খুব অ্যাডভান্স লেভেলের কাজ। তো এখানে দেখেন ডিফারেন্স মেক করছে কোথায়, কোথায় কোথায় ডিফারেন্সটা একটু আমরা বোঝার ট্রাই করি, যে দুইটা কোডের ভিতরে ডিফারেন্সটা কোথায়। ডিফারেন্সটা হচ্ছে এইটুকু জায়গা না, বাকি সব তো আমি সেমই নিলাম, এইটুকু জায়গায় আমাকে চেঞ্জ করতে হচ্ছে। ইভেন এইখানেও তেমন চেঞ্জ নাই, আর জেএসএক্স এ তো কোনো চেঞ্জই নাই, টোটালি কোনো চেঞ্জ নাই জেএসএক্স এর ভিতরে, সেম টু সেম। আচ্ছা এখানে যেটা হচ্ছে, আমি কোনো ইউজ ইফেক্ট বা ইউজার ইন্টারেক্টিভিটি হয় এরকম কোনো জেএস কোড লেখি নাই। কি করছি, ট্রেডিশনাল ওয়েতে আমি একটা জেএস এর ফাংশন কল করছি, অ্যাসিঙ্ক ইউজ করছি, ফাংশনটাকে কল করছি, দ্যাটস অল, এটা এখানেই শেষ। আর এখানে আমাকে কি করতে হয়েছে, আমি এখানে একটা স্টেট নিয়েছি, স্টেট মানে হচ্ছে ভেরিয়েবল।
বা কনস্ট্যান্ট যেটা বলেন, এই কনস্ট্যান্ট আবার চেঞ্জ করা যায়। তো জেএস এর অনেক কিছু আসলে কনফিউজিং। চাইলে আপনি যে কোনো জায়গায় অবজেক্ট ক্রিয়েট করে ফেলতে পারেন, চাইলে আপনি কনস্ট্যান্টের ডাটা আপডেট করতে পারেন। আচ্ছা, কনস্ট্যান্টের ডাটা কিন্তু জেএস এ আপডেট হয় না, রিয়াক্টে হয়, মাথায় রেখে, জেএস এ করা যায় না। আচ্ছা, তো এখানে আমি হচ্ছে কনস্ট্যান্ট একটা নিলাম, কনস্ট্যান্ট নিয়ে কনফিউজড হয়েন না, কনস্ট্যান্ট আমরা জানি ডাটা আপডেট হয় না, বাট এই রিয়াক্টে কনস্ট্যান্টের ডাটা আপডেট হয়। তো আপডেট করা হচ্ছে আপনি ব্লগ ইকুয়াল টু দিয়ে করতে পারবেন না। মানে আমি চাইলে কি এটা কনস্ট্যান্ট এরকম করতে পারতাম না যে ব্লগ ইকুয়াল টু রেজিস্টার ডাটা, দেখেন এই রোড দিয়ে বসে আছে, বলতেছে অ্যাটেম্প টু অ্যাসাইন এ কনস্ট্যান্ট অর রিড অনলি ভ্যারিয়েবল। বলতেছে যে তুমি তো এখানে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করছো, তো কনস্ট্যান্ট যেহেতু ডিক্লেয়ার করছো, এটা তো তুমি ডিরেক্টলি এভাবে আপডেট করতে পারবা না। বাট আপডেট কেমনে করবা? আপডেট করে হচ্ছে এইটা হচ্ছে একটা লেখার প্যাটার্ন, থার্ড ব্র্যাকেট, এর ভিতরে যে সেট ব্লকস দিছি একটা ফাংশনের মতো কাজ করে, ওর ভিতরে আমি যে ডাটাটা দিব সেই ডাটাটা এটা থেকে ফেস করা যায়। মানে এটা হচ্ছে সেটার, এটা হচ্ছে গেটার, সোজা হিসাব। আচ্ছা, তো এখানে কি হয় দেখেন, আমার রিয়াক্টের যে ভার্চুয়াল ডমটা, সেই ডমটা একটু আমি আপনাদের এক্সপ্লেন করে দিই। দেখেন, এই পেজটা যখন ইনিশিয়ালি লোড হয়েছে তখন এই HTML গুলো রেন্ডার হয়েছে। লুপের ভিতরে যেটা আছে, লুপের এই যে এইগুলো রেন্ডার হয়, তো রেন্ডার হয়েছে, ডেটা তো নাই। তো সে কি করে, এপিআই তো ফেচ হয়, এপিআই কল হয়, মানে এটাও কল হয় আর এটাও রেন্ডার হওয়া শুরু করে। তো এপিআই তো ডেটা আসতে একটু টাইম লাগে, সে পর্যন্ত সে আর ওয়েট করে না। তো ওয়েট না করে ব্লগের ভিতরে কিছু পায় না জন্য সে এখানে কিছু ডাটা দেয় না, এখানে কিছু থাকে না, ব্ল্যাঙ্ক থাকে, বাট এইগুলি কিন্তু রেন্ডার হয়ে যায়। আচ্ছা, এগুলো কিন্তু রেন্ডার হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে দেখেন এখানে স্টেটটা আপডেট হচ্ছে না। ইনিশিয়ালি হচ্ছে ব্লকসটা এমটি ছিল, একটা এমটি অ্যারে, বাট যখন এপিআই ডেটাটা আসছে, এপিআই ডাটা আসার পরে কিন্তু তার ভিতরে ডাটা আছে, এই যে আমি এখানে ডাটাটা সেট করে দিচ্ছি এপিআই থেকে যে ডাটা আসছে। তো এই ব্লক ভেরিয়েবলটা আপডেট হয়েছে, এই স্টেটটা আপডেট হয়েছে। তো স্টেট আপডেট হওয়ার সাথে সাথে এই পুরাটা কি চেঞ্জ হবে? পুরাটা রেন্ডার হবে? নো, পুরাটা রেন্ডার হবে না, এইগুলা যা ছিল তাই থাকবে। এগুলো কিন্তু ডমেও আছে, রিয়েল ডমেও আছে, ভার্চুয়াল ডমেও আছে। এইটা রিয়েল ডমে নাই, এটুকু রিয়েল ডমে নাই, এটা ভার্চুয়াল ডমে আছে। তো সে কি করবে, কম্পেয়ার করতেছে, কম্পেয়ার করে দেখবে যে আমার কোনটা কোনটা ভার্চুয়াল ডোমেইন এটা চেঞ্জ হয়েছে। এখন যতটুকু আগের ভার্সনের সাথে চেঞ্জ হয়েছে সেই চেঞ্জটুকুই সে শুধুমাত্র রিয়েল ডোমে দিবে, বাকি কোনো কিছু সে রিয়েল ডোমে টাচই করবে না, শুধু এই অংশটুকু তখন চেঞ্জ হবে। তো এটাকে বলা হচ্ছে পার্শিয়ালি রেন্ডারিং, বা কম্পেয়ার করে, সবসময় কম্পেয়ার করতে থাকে, কম্পেয়ার করে যতটুকু চেঞ্জ হয়েছে অতটুকু আপডেট করা। দ্যাটস অল। এখন কথা হচ্ছে আমরা কখন ক্লায়েন্ট সাইড ইউজ করব আর কখন হচ্ছে সার্ভার সাইড ইউজ করব। সার্ভার সাইড আমরা কখন ইউজ করব, যে পেজের ডাটা পরিবর্তন হয়, প্রতি রিকোয়েস্টে পরিবর্তন হয় এবং এসইওতে আমার ডাটাটা লাগবে, অর্থাৎ পাবলিক ইউআরএল। আমরা যখন ওয়েব অ্যাপ্লিকেশনে কাজ করি তখন কিছু কিছু থাকে পাবলিক ইউআরএল আর কিছু থাকে লগ ইন করে দেখতে হয়, অথ ইউআরএল বলি আমরা। লগ ইন করার পরে যে জিনিসগুলো দেখি সেগুলো হচ্ছে অথ ইউআরএল, আর লগ ইন ছাড়াই যে জিনিসগুলো দেখতে পাই আমরা সেটা হচ্ছে পাবলিক ইউআরএল। সো পাবলিক ইউআরএল গুলি আমরা সবসময় চেষ্টা করব এসএসআর করার জন্য, মানে সার্ভার সাইড রেন্ডার করার জন্য, তাহলে আমরা এসইওর বেনিফিটটা পাবো এবং সাইট ফাস্টও পাবো, ইনিশিয়াল লোড ইস্যু হবে না, এলসিপি এফসিপি এগুলো হবে না, ঠিক আছে। আচ্ছা, ক্লায়েন্ট সেট কখন করব? ক্লায়েন্ট সেট করব হচ্ছে অথ রাউটগুলো। এখন দেখেন সার্ভার সাইডে লিমিটেশন আছে, ইউজার ইন্টারেক্টিভিটি হয় না। ওই যে বললাম ইউজ ইফেক্ট আমি ইউজ করতে পারতেছি না, ইউজ স্টেট ইউজ করতে পারতেছি না, তারপরে হচ্ছে অন চেঞ্জ ইউজ করতে পারতেছি না, অন ক্লিক ইউজ করতে পারতেছি না, এরকম যতগুলো ইভেন্ট আছে আমি হচ্ছে অলমোস্ট 95% ইভেন্ট আমি ইউজ করতে পারবো না সার্ভার সাইডে। সার্ভার সাইড রেন্ডারিং আমি একটা ফর্ম সাবমিট কিন্তু করতে পারবো না। সো লিমিটেশন আছে আমার। তো এই লিমিটেশন ক্লায়েন্ট সাইডে নাই। ক্লায়েন্ট সাইডের মেইন সমস্যাটাই হচ্ছে ভাই ওর এসইও ডাটা যাবে না, এটা হচ্ছে মেইনই, আর একটু লোডিং টাইমটা বেশি খায়। তো আমরা হচ্ছে অথ ইউআরএল গুলা এগুলাকে আমরা ক্লায়েন্ট সেট করব, ফ্লেক্সিবল, ওখানে অত রেস্ট্রিকশন নাই। কারণ কি, কারণ হচ্ছে অথ ইউআরএল তো গুগল অ্যাক্সেস করতে পারে না, আর অথ ইউআরএল কে আমি হচ্ছে এসইও করব না,
সাপোজ আমি লগ ইন করছি আমার প্রোফাইলের ডাটা, আমি প্রোফাইলের ডাটা তো আমি গুগলকে দিব না, আর গুগল নিতেও পারবে না, কারণ ওটা তো হচ্ছে লগ ইন করে যেতে হয়, গুগল ক্রেডেনশিয়াল কই পাবে। তো তখন হচ্ছে আমরা ক্লায়েন্ট সেট করব। আর হচ্ছে এসএসজি যেটা আছে দেখাইলাম আপনাদের, লাইক হচ্ছে অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট, সরি, অ্যাবাউট পেজ, তারপর প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, এবং স্ট্যাটিক টাইপের পেজ যেগুলো আছে, যেগুলো বছরে একবার চেঞ্জ হয় না বা 5 বছরে একবার চেঞ্জ হয় না, এই টাইপের ডাটাগুলিকে আমরা হচ্ছে এসএসজি করে একদম প্লেন স্টেবল রেখে দিব। একটা প্রজেক্টেই কিন্তু এই সব কিছু করা যায়। আপনি প্রত্যেকটা পেজ, মানে একটা পেজ আপনি এসএসজি করলেন, একটা পেজ আপনি আইএসআর করলেন, একটা পেজ হচ্ছে এসএসআর করলেন, একটা পেজ সিএসআর করলেন, করতে পারবেন। মানে একটা প্রজেক্টের ভিতরে আমরা সবগুলি টেকনোলজি ইউজ করতে পারবো। তো এই দেখেন, এই জিনিসগুলো হচ্ছে নেক্সটকে ইউনিক করছে। নেক্সট আসলে খুবই পাওয়ারফুল, ইজি টু লার্ন আমরা জানি, এবং পাওয়ারফুল। এই জন্য দেখেন এখন হচ্ছে প্রচুর পরিমাণে নেক্সটের চলতেছে আর কি, হাইপ চলতেছে, সবাই নেক্সটে কাজ করতেছে। এবং ফ্রন্ট এন্ডের জন্য ব্যাক এন্ড নিয়ে আমার হচ্ছে অনেক কমপ্লেইন আছে যে আমি জেএস দিয়ে, মানে জেএস দিয়ে আমি ব্যাক এন্ড ডেভেলপ করতে রাজি না, বাট ফ্রন্ট এন্ডে জেএস এর কোনো বিকল্প নাই, ওই বেস্ট, মানে বেস্ট কি, ওর তো কোনো অল্টারনেটিভই নাই। আর নেক্সট হচ্ছে জেএস এর যতগুলা পপুলার ফ্রেমওয়ার্ক আছে, অ্যাঙ্গুলার হিসাব আলাদা, কারণ অ্যাঙ্গুলার এন্টারপ্রাইজে ইউজ হয় এবং ও খুব ম্যাচিউর একটা ফ্রেমওয়ার্ক। তো অ্যাঙ্গুলার যখন মনে করেন ম্যাচিউর হয়ে গেছে, তখন নেক্সটের জন্ম হয় না, এই টাইপের একটা অবস্থা। বাট নেক্সট যে মডার্ন ফ্রেমওয়ার্ক হিসেবে এর কম্পিটিটর নাই, ও মানে টেকনোলজিক্যাল দিক থেকে এতটা অ্যাডভান্স সে না। ভিউজেস অনেক ডেভেলপার ফ্রেন্ডলি, বাট এত অপশন নাই। ভিউর যে এটা আছে নাক্সট, ও অতটা পপুলার না এবং এতটাও ইজি না, বাট ও ফুল ফ্রেমওয়ার্ক। ওখানে গেলে ডেভেলপার, আপনি যদি প্রোগ্রামার ডেভেলপার হন বা ইঞ্জিনিয়ার ডেভেলপার হন, আপনার ওখানে কমফোর্ট পাবেন, নেক্সটের থেকে ভালো কমফোর্ট পাবেন। বাট পপুলারিটির দিক থেকে নেক্সট এবং আপডেটের দিক থেকেও নেক্সট অনেক আগানো। তো অনেক কথা বললাম, অনেক ডিসকাস করলাম আজকে। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে ভিডিওটা আবার দেখেন, কারণ থিওরিক্যাল জিনিস তো, কনসেপ্টগুলি মাথায় রাখতে হবে। কনসেপ্ট আপনি যদি জানেন, কোড করা কোনো ব্যাপার না। দেখেন, কোডিং নিয়ে হচ্ছে আপনারা স্ট্রাগল করতেছেন বিগিনার লেভেলে, বাট আমাদের না, আপনি হচ্ছে 3-4 বছর যদি ইন্ডাস্ট্রিতে থাকেন, আপনি কোড করেন, কোড নিয়ে আপনার কোনো হেডেকই থাকবে না। আপনার তখন চিন্তা হবে যে আমার এই ইঞ্জিনিয়ারিংটা কি হবে, আমাকে যে এই কাজটা করতে বললো, এই কাজটা আমি কোন ওয়েতে করব। ওকে, এই ওয়েতে করা যায়, ওয়ে 1, ওয়ে 2, ওয়ে 3, ওয়ে 4, এরকম 4-5টা আপনার কাছে ওয়ে চলে আসবে যে এইটা এইভাবে করা যায়, এভাবেও করা যায়, এভাবেও করা যায়, আমি কোনটা করব। তখন হচ্ছে আপনি চিন্তা করবেন যে সিচুয়েশন কি, আমার হচ্ছে অনেকগুলি চিন্তা ভাবনা করে আপনি ডিসিশন মেক করবেন যে ওকে, আমার কাছে যে 5টা ওয়ে আছে, 5টা ওয়ের ভিতরে এই ওয়েটা বেস্ট, এর টাইম কমপ্লেক্সিটি বেটার, এর হচ্ছে মেমোরি কমপ্লেক্সিটি বেটার, অনেক কিছু চিন্তা ভাবনা করে তখন আপনার কোড কোনো ব্যাপারই না, মুখস্থ কোড করতে বসে যাবেন। আর মজার ব্যাপার হচ্ছে কি জানেন, কোড করা না ওইরকম আহামরি কিছু না, আর এখন তো নাই, এখন একদম নাই, কোড করাই লাগে না। এই যে আমি দেখেন এখানে কি করতেছি, কোড তো অটোমেটিক্যালি হচ্ছে, বিরক্ত হয়ে যায় মাঝে মধ্যে। এবং এআই এত পাওয়ারফুল হয়েছে, ইউ ক্যান্ট ইমাজিন, আমি জাস্ট কমান্ড দিয়ে বসে থাকি, আমার কোড লিখে দিতেই থাকে, ও কোড লিখে দেয় আমার এডিটরে। দেখাবো আপনাদের, কোপাইলট ইউজ করি, ডিপসিক ইউজ করি, জেমিনি ইউজ করি, ঠিক আছে। সো কোডিং নিয়ে, কোড করা নিয়ে, কোড হচ্ছে জুনিয়রদের কাজ, মানে সিনিয়র হইলেও, আপনি মোট সিনিয়র হলে আপনাকে কোড করা লাগে, বাট যখন আপনি মোট সিনিয়র হবেন, লাইক একটা মজার কথা বলি, আমার অফিসে আমি সব থেকে কম কোড করি, আমার ইন্টার্নরা অনেক বেশি কোড করে, আমার জুনিয়ররা আরও বেশি কোড করে, এরপরে জুনিয়র থেকে যারা একটু মিড যারা, ওরা আর একটু কম করে, হ্যাঁ, ইন্টার্নরা অনেক বেশি করে, তার থেকে বেশি করে জুনিয়ররা, দেন কম করে হচ্ছে মিড যারা আছে, মিড লেভেলের, ওরা কম করে, জুনিয়র থেকে কম কোড করে। যে সিনিয়র আছে ও হচ্ছে মিড লেভেলে যে আছে তার থেকেও কম কোড করে, আর আমি টিম লিডার, আমি হচ্ছে আরও কম কোড করি।
কেন হয় এটা? ফাঁকিবাজি করি? না, ফাঁকিবাজি না। ব্যাপারটা হচ্ছে আমার ইন্টার্ন করে হচ্ছে ক্রুড অপারেশন। আর কোড করতে আছে, ডিজাইন করতেছে, ফ্রন্ট এন্ড যে আছে ও ডিজাইন করতেছে, ঠিক আছে? আর ব্যাক এন্ড যে আছে সে কি করে? সে হচ্ছে ক্রুড করে। আচ্ছা, এরপরে হচ্ছে যে জুনিয়র আছে, জুনিয়র কি করবে? জুনিয়র যদি ফ্রন্ট এন্ড হয় সে এপিআই ইন্টিগ্রেশন করবে। ওকে বলে দেওয়া হবে এই কম্পোনেন্ট হচ্ছে তুমি সার্ভার সেট করো, এই কম্পোনেন্ট ক্লায়েন্ট সেট করো, ওইভাবে করে কোড করে যাবে। ওর তেমন মাথা ব্যথার কোনো কারণ নাই এখানে। আচ্ছা, আর ব্যাকএন্ড যে জুনিয়র আছে ও হচ্ছে ক্রুডও করবে, আর কিছু লজিক্যাল জিনিস আছে ব্যাকএন্ডে, যেমন হচ্ছে কিছু মডিউল বানানো লাগে, আমাদের বিজনেস লজিক বানানো লাগে, সেই জিনিসগুলো ওকে দিলে ও করে। দেন হচ্ছে মিড লেভেলের যে আছে ফ্রন্ট এন্ডে, সে কি কাজ করে? সে হচ্ছে যে এলসিপি ইস্যু হয়েছে কিনা, সিএলএস ইস্যু আছে কিনা, তারপরে হচ্ছে এটাকে আমার ইনক্রিমেন্টাল করা লাগবে কিনা, এসএসজি করা লাগবে কিনা, এটা যদি লাগে এটা হচ্ছে টিম লিডের সাথে বসে সে ডিসকাস করে নেবে। ওকে ফাইন, আমার হচ্ছে এটা এসএসজি লাগতেছে, এটা আইএসআর লাগতেছে, এই জিনিসগুলো হচ্ছে ওর ইমপ্লিমেন্ট করে। তো ওর কাজ কম, ওর মাথার কাজ বেশি, মানে কোড কম, মাথার কাজ বেশি ওর। তারপর এমন সময় হয় যে একটা এলসিপি ইস্যু খায় বসে আছে 2 ঘন্টায়, একটা এলসিপি ইস্যু হয় নাই, সলভ হয় নাই। তো 2 ঘন্টা বসে সে এক্সপেরিমেন্ট করতে করতে মানে 2 ঘন্টা পরে সলভ হয়েছে। সলভ হওয়ার পরে আপনি কি দেখবেন জানেন? এই 2 ঘন্টায় তার কোড আউটপুট হচ্ছে 1-2 লাইন। ওই এলসিপি ইস্যুটা সলভ করতে তার 1-2 লাইন কোড করা লাগছে, বাট ওই 1-2 লাইন কোড কোন জায়গায় করবে এটা ফাইন্ড আউট করতে তার 2 ঘন্টা লেগে গেছে। এরকম হয় না। তো আপনি যত সিনিয়র হবেন আপনার কোডিং নিয়ে চিন্তা ভাবনা তত কমবে, বাট কোডটা কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, কতটা অপটিমাইজ করতে হবে, এই জিনিসগুলো আপনার তখন মাথা ব্যথার কারণ হবে। তো কোডিং নিয়ে চিন্তা করেন না, আগে হচ্ছে আপনি ইঞ্জিনিয়ারিংটা বুঝান। একটা মনে করেন আপনার কাছে একটা টুলস দেওয়া হলো, যে কোনো টুলস, সো টুলসটা কিভাবে কাজ করে এটা যদি না জানেন তাহলে ওই টুলসটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না, ওইটা ব্যবহার করে আপনি ওর ফেসিলিটিসটা নিতে পারবেন না, তাই না? দেখেন মাউসের ভিতরে একটা, মাউসের হুইলে কিন্তু হুইল ক্লিক করলে ওখানে একটা বাটন আছে, এটা কিন্তু সাধারণ ইউজাররা জানে না। না জানার কারণে কি হয়, সে কিন্তু জীবনেও ওইটা ইউজ করে নাই। তো মাউস কিন্তু আমরা সবাই ইউজ করি, লেফট ক্লিক, রাইট ক্লিক, হুইল ঘুরাই, বাট মাউসে কিন্তু আরও বাটন আছে, এটা অনেকেই জানেন না। ইভেন আপনাদের ভিতরে হয়তো কেউ জানেন না, যে দেখেন আমি মাউসের ক্লিক করে রেখে দিচ্ছি, আমি হাতি অটো স্ক্রল করে যাচ্ছে, আমি স্ক্রল করতে স্পিড বাড়াইতে পারি, স্পিড কমাইতে পারি, ঠিক আছে? যে স্পিড কমাইতে পারি, বাড়াইতে পারি। এবং এই যে দেখেন একটা লিঙ্কের উপরে, এই লিঙ্কটার উপরে আমি যখন মাউসে ক্লিক করব, যে কোনো একটা লিঙ্ক ধরে, এই যে মাউসের হুইল ক্লিক করব, নতুন ট্যাবে ওপেন হয়, এরকম ফাংশনালিটি আছে। লাইক এটা অনেকে জানে না, না জানলে কি হবে, এই ফাংশনটা সে ইউজ করতে পারে না, সে কি করে, এটা নতুন ট্যাবে নিতে হলে রাইট ক্লিক করে গিয়ে সে হচ্ছে নিউ ট্যাবে গিয়ে এটাকে ওপেন করবে। তো তার কিন্তু টাস্ক টাইম বেড়ে যাচ্ছে। আমাকে যদি বলা হয় যে 4টা ওপেন করেন, আমি কি করব? ব্যাস 4টা হচ্ছে আমার 4টা উইন্ডোতে ওপেন হয়ে গেল 4 ক্লিকে। আর সে কি করবে? ক্লিক করলো, আবার ক্লিক করলো, ক্লিক করলো, সরি ক্লিক করলো, ক্লিক করলো, ক্লিক করলো, দেখেন 2-3 গুণ টাইম বেশি লাগতেছে, তাই না? সো আমি জানি যে এখানে একটা বাটন আছে, এটার এই কাজ। তো আমি কি করছি, আমার যে টুলসটা আছে বা আমার মাউসটা আছে, এই মাউসটার যে উপযোগিতা আছে, এই উপযোগিতাটাকে আমি 100% ব্যবহার করতে পারতেছি, 100% না হোক বেটার ব্যবহার করতে পারতেছি। তো আমার কাজ ইজি হয়ে যাচ্ছে। তো আপনি যখন টেকনোলজিটা জানবেন, মানে যে ফ্রেমওয়ার্কটা নিয়ে কাজ করতেছেন, ওই ফ্রেমওয়ার্কটা কিভাবে কাজ করে, কোথায় কাজ করে, এই জিনিসগুলো যখন আপনি ইন ডেপথ জানতে পারবেন, তখন এই জিনিসটা আপনার কাছে মনে হবে ও ইটস সো সিম্পল, ঠিক আছে? কোডিং তখন আপনার মাথা ব্যথার কারণ হবে না। তো ঠিক আছে, অনেক কথা বললাম, অনেক থিওরিটিক্যাল আলোচনা হলো আজকে। আমি ডেভেলপার মানুষ, ডিসকাস করতেই করতে খুব এই কোড করতে ভালো লাগে, বাট জিনিসগুলো বলতে ভালো লাগে। আপনারা যদি এটা জেনেই করেন, দেখেন একটা ইঞ্জিনিয়ারের ভিতরে, আপনারা যারা আমার ভিডিও দেখেন ম্যাক্সিমামই আমি জানি আপনারা ইঞ্জিনিয়ার না। তো একটা ইঞ্জিনিয়ার যে হচ্ছে মনে করেন সিএসসি পড়ে আসছে,
আর একটা নন ইঞ্জিনিয়ার যে সিএসসি না পড়ে আসছে, দুজনেই ডেভেলপমেন্ট ফিল্ডে বাংলাদেশের প্রেক্ষাপটে জব পায় বা বাহিরেও পায়, স্কিলের উপরে ডিপেন্ড করে। বাট দুজনের ভিতরে একটা হিউজ ডিফারেন্স থাকে। কি ডিফারেন্স থাকে? ওই যে ইঞ্জিনিয়ারিংটা। সিএসসি যারা পড়ে আসছে, যদি একটু পড়াশোনা করে তাহলে ওদের ভিতরে বেশ কিছু জিনিস থাকে এক্সট্রা, যেমন হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম থাকে, দেন হচ্ছে আপনার অপারেটিং সিস্টেমের কনসেপ্ট থাকে, তারপর হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার থাকে, প্রসেসরি থাকে। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ করে আসে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ করে আসলে হচ্ছে আপনি টাইম কমপ্লেক্সিটি, মেমোরি কমপ্লেক্সিটি নিয়ে অনেক কিছু বুঝতে পারবেন, যে পিসি কীভাবে কাজ করে। তো এই জিনিসগুলো হচ্ছে ওরা জানে। দ্যাটস ওয়াই আপনি মনে করেন আপনার কোডিং, আপনার এক্সপিরিয়েন্স 2 বছর, একজন সিএসসি এক্সপিরিয়েন্স 2 বছর, আপনি ট্রেডিশনাল যাচ্ছেন, আপনি কিন্তু মানে শুধু ওই প্রোগ্রামিং নিয়েই আছেন, আপনি আদার্স স্কিল ডেভেলপ করেন নাই, তখন দুজনের ভিতরে ডিফারেন্স ক্রিয়েট হয়ে যায় অনেক। তো এই জায়গাটাই ডিফারেন্ট। তো আপনার জেনারেল ব্যাকগ্রাউন্ডে যারা আছেন তারা হচ্ছে থিওরিতে ফোকাস দেন, কোড তো করবেনই, থিওরিতে ফোকাস দেন। আপনি যখন থিওরিতে ফোকাস দিবেন, মানে থিওরিটা জানবেন, তখন হচ্ছে ওই সিএসসি ইঞ্জিনিয়ার আর আপনার ভিতরে ডিফারেন্সটা থাকবে না। এর সিক্রেট বলে দিলাম, টপিকগুলো কিন্তু আপনাদের বলে দিছি। সো ডিফারেন্সটা ক্রিয়েট হয় যারা জেনারেল লাইনের, ওরা হচ্ছে ওই পার্টটা পুরাটাই ইগনোর করে, চিন্তা করে কোড লিখছি, কাজ করতেছে, দ্যাটস ফাইন। নো, কোড লিখছেন, কাজ করতেছে, দ্যাটস নট ফাইন। ওই কোডটাকে অনেক অপটিমাইজ করা যায়। আমার অফিসে আমার অনেক টাইম, একটা বড় টাইম চলে যায় হচ্ছে সিনিয়রদের কোড ডিলিট করতে করতে। একটা কাজ দিচ্ছি, কাজটা করে নিয়ে আসছে, সে 50 লাইন কোড নিয়ে লিখে নিয়ে আসছে। আমি দেখলাম, দেখে ওরে বলবো যে কোডটা 10 লাইনের বেশি হবে না। না ভাইয়া, তো দেখেন 10 লাইনের বেশি হবে না, 10 লাইনের এটা সলভ করতে পারবেন। অনেক সময় পারে, অনেক সময় পারে না। না পারলে আমি কি করি, ধরে আসতে কোডটা ফালাই দিয়ে 10 লাইন না, তখন আমি দেখা যায় 7-8 লাইনের ভিতরে করে ফেলছি। সে কোড করে আসছে, 50 লাইনের কোড লিখছে, তার কোড যেই কাজ করতেছে, আমি হয়তো 8-10 লাইনে ওই সেম কোডে লিখছে, আমার কোডও সেম কাজই করতেছে, বাট ডিফারেন্স তো বানতা হ্যাঁ। তো আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।